আরো অনেক বেশ কয়েকটা ব্যাংকের মতো কিন্তু আমাদের ব্যাংক না। এবি ব্যাংক হচ্ছে প্রথম প্রজন্মের প্রথম ব্যাংক, এবং আমরা লিকুইডিটিতে আমাদের জনগণের আস্থা আমরা আসলে মোটেই হারাই নাই। আমরা পেয়েছি, আমরা ওনাদের সাপোর্ট পেয়েছি, এবং ইনশাল্লাহ আমরা ওনাদেরকে নিয়ে এগিয়ে যাব ভবিষ্যতে। আমি যখন ইনফ্যাক্ট দায়িত্ব নেই, অফিসিয়ালি এমডির দায়িত্ব পেয়েছি মে মাসে, বাট আমি কারেন্ট চার্জ হিসেবে 2024 ডিসেম্বর থেকে কাজ করছি। আমার কাছে মনে হয়েছে যে আস্থাহীনতা এক সামগ্রিক ব্যাংকিং খাতে, দুর্বল ব্যাংকের প্রতি আরো বেশি আস্থাহীনতা এসেছে, বাট ওভারঅল ব্যাংকিং খাত সম্বন্ধে কিন্তু সাধারণ মানুষজন একটু নেগেটিভ হয়ে গেছিল। কারণ 5ই আগস্টের পর পরিবর্তনের পর আসলে আমরা দেখেছি যে ব্যাংকিং এর চিত্রটা খুবই মানুষের সামনে খুব ভয়াবহ আকারে উঠে এসেছে। সো সেটা নন পারফর্মিং লোন বলেন, কর্পোরেট গভর্নেন্স বলেন, আসলে কিছুই ছিল না। তো সেই পরিপ্রেক্ষিত থেকে আমি মনে করতে পারি যে আমাদের ডিসেম্বর থেকে আমরা এই বছরের জুলাই পর্যন্ত প্রায় 8,000 কোটি টাকার মতো আমাদের ডিপোজিট আমরা মোবিলাইজ করতে পেরেছি। সুতরাং আমি মনে করি যে আমরা আসলে আস্থাহীনতার জায়গায় খুব একটা যাইনি। ইন্ডিভিজুয়াল কাস্টমার, স্পেশালি রিটেল কাস্টমাররা আমাদের সঙ্গে পরিপূর্ণভাবে আস্থা রেখে গেছেন, এখনও যাচ্ছেন, এবং তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আসলে যখন আমরা যেমন ডিপোজিটারদের উপরে ডিপেন্ডেন্ট, বিকজ আমরা তো সার্ভিস প্রোভাইড করি, আমি মনে করি ওনাদের আস্থাটা আমাদের সঙ্গে এখন রাখা আরও জরুরি। বিকজ আমরা এই যেই খারাপ সময়টা যাচ্ছে, এখান থেকে বেরিয়ে আসতে পারলে আমরা নিশ্চয়ই আশা করি ডিপোজিটারের জন্য আমরা আরও নিশ্চয়ই করতে পারবো। খেলাফি ঋণের জন্য আমাদের যে টপ 20 কাস্টমার আছে, আপনারা জানেন, এরা আসলে সবাই আসলে কোনো না কোনোভাবে রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্নভাবে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, সুবিধা নেওয়ার চেষ্টা করে। তো তাদের থেকে টাকা পয়সা বের করাটা বা খেলাফি ঋণের আদায় করাটা একটু ডিফিকাল্ট থাকে সবসময়। বাট আমাদের একটা আশা হচ্ছে ইলেকশন ইজ কামিং আপ। সো ইলেকশনের আগে হয়তো বা অনেকেই যারা মনোনয়ন প্রার্থী হবেন তারা তাদের সিআইবি ক্লিয়ার করার জন্য নিশ্চয়ই আমাদের টাকা পয়সা কিছু ফেরত আসবে। বাট এছাড়া আমরা ধরেন গত 4 মাসে বা 5 মাসে ইনফ্যাক্ট আমরা প্রায় 1,600 কোটি টাকার মতো আমাদের নন পারফর্মিং লোনস আমরা রিকভার করতে পেরেছি। অর্থঋণ আদালতে আমাদের 1200 মতো আমরা কেস আছে বিভিন্ন নন পারফর্মিং লোন যারা ডিফল্টার কাস্টমার তাদের এগেনস্টে, এবং এটার ভ্যালু প্রায় 16,000 কোটি টাকা। সো আসলে সামগ্রিকভাবে ব্যাংকিং সেক্টরের উন্নতির জন্য শুধু বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকগুলো এগিয়ে আসলে হবে না, আমাদের জুডিশিয়াল সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে। আমরা একটা কেস করলাম, এই ডিফল্ট কাস্টমার যেটা রিড করে ফেলে, আর কেসগুলো এত বছর ধরে চলতে থাকে। অনেক কাস্টমার এরকমও বলে যে আপনি আমাকে যে লোন দিচ্ছেন, আপনারা যদি কেস করেন এই জীবদ্দশা আপনার সেটেলমেন্ট করতে পারবেন না, কারণ আমি টাকা দিব না। তো জুডিশিয়াল সিস্টেমটা যদি একটু ফাস্ট করা যায়, ব্যাংকিং সেক্টরে এখন আমাদের কেন্দ্রীয় ব্যাংকের যিনি গভর্নর আছেন, অর্থ উপদেষ্টা আছেন বা প্রধান উপদেষ্টা আছেন, ওনারা যে দিক নির্দেশনা ওনারা চিন্তা করছেন, সেই চিন্তার পাশাপাশি আমি মনে করি যে জুডিশিয়াল সিস্টেমকে যদি আমরা ইমপ্রুভ করতে না পারি, তাহলে এইটা আসলে খেই হারিয়ে ফেলবে, আমরা আসলে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। অ্যাসেট কোয়ালিটি রিভিউ নিয়ে আমরা পেপারও দেখেছি, এবং আপনারাও শিওর কভার করেছেন, বাংলাদেশ ব্যাংক থেকে 3টা ব্যাংকে অ্যাসেট রিভিউ কোয়ালিটি চেক করার জন্য বিদেশি একটা নিরীক্ষক কোম্পানিকে নিয়োগ করা হয়েছে। এবং ওটা আসলে আমাদের ব্যাংকের জন্য না, শুধু ওনারা প্রথমে কিন্তু আরও 4টা ব্যাংক করেছেন, পরবর্তী ক্ষেত্রে এখন 3টা ব্যাংক হচ্ছে, এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু আরও 8টা ব্যাংক হবে। সো এটা আসলে ইটস আ পার্ট অফ দ্য ডিল। বেসিক্যালি আইএমএফ থেকে আমাদের একটা লোন দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের সরকার, বাংলাদেশ সরকার নিচ্ছে থ্রু বাংলাদেশ ব্যাংক। এটা আইএমএফ এর ম্যান্ডেট যে সবগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের অ্যাকচুয়াল সিনারিটা তুলে ধরার জন্য। তো সেখানে আমরা প্রথমে হচ্ছে দেখে হয়তো নামটাম আসছে, কিন্তু আলটিমেটলি কিন্তু সবগুলো ব্যাংক এই অডিটের আন্ডারে আসবে, এবং এরপরে আরও 8টা ব্যাংক করবে। তো সুতরাং এখানে জনগণের আসলে প্যানিক হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের যে আর্থিক অবস্থা সেটা আমরা ম্যান্ডেটরিভাবে ডিসেম্বরে এবং জুনে আমরা পাবলিশ করে দিই। এবং এই বাংলাদেশ ব্যাংকের এখনকার যারা আছেন, যিনি গভর্নর আছেন এবং যারা এখন কাজ করছেন, তারা আমাদেরকে এটা এনকারেজ করছেন যে আপনারা আপনাদের যত রকমের খারাপ ঋণ যা আছে সবগুলো তুলে ধরেন, তাতে করে আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। তো আমরা সেটা অলরেডি করে ফেলেছি। সুতরাং এখন যে বাইরের থেকে বা বিদেশি যে নিরীক্ষকরা এসছেন, তারা যে আমাদের কাছে এসে অনেক কিছু বের করে ফেলবেন, এটার আসলে সুযোগ নেই। ইটস এ ফর্মালিটি। এইটা টোটাল ফান্ডিং করতেছে এডিবি গ্র্যান্টের থেকে। সো দিস ইজ বেসিক্যালি এডিবি গ্র্যান্ট থেকে পেমেন্ট হচ্ছে, আর নিরীক্ষকরা বিদেশ থেকে এসছেন, সবগুলো ব্যাংকে ওনারা গ্র্যাজুয়ালি অডিটটা কমপ্লিট করবেন। এইটি হচ্ছে ইন্টারনাল
দ্যাট ইজ অ্যাসেট কোয়ালিটি রিভিউ, যেটা হচ্ছে এখন আমরা দেখতে পেপারে বারবার করে আসছে। ব্যাংকিং প্রেক্ষাপটে ওভারঅল যে ব্যাংকের যে 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 একটা অসম্ভব একটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছে, এখানে আসলে আমার এই 8 মাসকে যদি অর্জন বলতে হয় তাহলে আসলে আমি বলবো আমার আসলে অর্জন কিছুই নেই। আমি শুধু বলবো এটা হচ্ছে জনগণের কনফিডেন্স আমাদের সাথে ছিল, সেজন্য এটি এবি ব্যাংকের অর্জন, যে আমরা এই যে একটু আগে যেটা বলেছিলাম যে 8,000 কোটি টাকা ডিপোজিট আসলে এই অবস্থায় মার্কেট থেকে ব্যাংকে নিয়ে আসা, এটা খুব চ্যালেঞ্জের ব্যাপার ছিল। আমি মনে করি যে দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ফর দ্য ব্যাংক। আপনারা জানেন যে আমাদের দক্ষিণাঞ্চল খুব স্যালাইন নেট এরিয়া, মানে সমুদ্রের লবণাক্ত পানি ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা ইনফ্যাক্ট একটা বিদেশি দূতাবাসের সঙ্গে একসাথে কাজ করে আমরা ওখানে আসলে একটা পিওর পানির ব্যবস্থা করেছি, যাতে করে আই থিঙ্ক ইফ আই এম নট রং ওখানে প্রায় 26,000-এর মতো মানুষজন যারা গ্রামবাসী তারা বিশুদ্ধ পানি খাওয়ার পানি পাচ্ছে। ওইটা একটা বড় কাজ। আমার মনে হয় আমরা ওইখানে, ওরা ইনফ্যাক্ট সেই বিদেশি সংস্থার সঙ্গে কাজ করছে, তারা আরও বেশি এক্সপ্যান্ড করতে চাচ্ছেন এই সুবিধা বঞ্চিত যারা পিওর পানি থেকে খেতে পারছেন না, আমরা সেখানেও কাজ করার চেষ্টা করছি। আসলে টোটাল ব্যাংকিং ল্যান্ডস্কেপ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা যদি খেয়াল করেন যে এখনকার যারা ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু আসলে ব্যাংকে এসে ফিজিক্যালি ব্যাংকিং সার্ভিস নিতে চাচ্ছে না। বিভিন্ন দেশে, উন্নত বিশ্বে বা পশ্চিমা বিশ্বে স্পেশালি এটা অনেক বেশি এক্সপ্যান্ড করে ফেলেছে। আমরাও চেষ্টা করছি সেদিকে এগিয়ে যাওয়ার জন্য। বাট এটার জন্য একটা বড় ধরনের সচেতনতা দরকার। একটা হচ্ছে যে সরকার, বাংলাদেশ ব্যাংকের একটা বড় ভূমিকা রয়েছে এখানে, সবগুলো ব্যাংকের কাস্টমারদেরকে অ্যাওয়্যার করার জন্য অ্যাজ এ হোল ওনাদের একটা সাপোর্ট লাগবে, আর ইন্ডিভিজুয়ালি প্রতিটা ব্যাংকের কাস্টমারদেরকে এডুকেট করার জন্য আমাদের অবশ্যই একটা সচেতনতামূলক একটা প্রোগ্রাম করা উচিত। সো ডিজিটাল ব্যাংকিংয়ের প্রথম পার্ট হিসেবে আমাদের আসলে একটা অ্যাপ আছে এবি ডিরেক্ট, যেটা অনেক ব্যাংকেরই অনেক এখন মোবাইল অ্যাপস চলছে। আমাদেরটা আমি মনে করি অ্যাজ এ রেটিং, আমি সোশ্যাল মিডিয়া যা দেখি তাতে আমাদের রেটিংটা খুব ভালো। আমরা এখানে আরও এক্সপ্যান্ড করার চেষ্টা করছি। আমরা এই ডিরেক্টের থ্রুতে কাস্টমার অনবোর্ডিং করছি, যাতে করে কাস্টমাররা ব্রাঞ্চে না এসেও অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, এই ব্যাংকের কাস্টমার হতে পারেন, এবং সেখানেও আমরা যথেষ্ট সাড়া পেয়েছি কাস্টমারদের থেকে। আর এছাড়া আমরা ডিজিটাল লেন্ডিং করার জন্য আমরা অলরেডি একটা বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যেখানে কাস্টমাররা, আমাদের যারা কাস্টমার আছেন ওনারা অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবেন, এবং অনলাইনে ওদের স্যাংশন যাবে, ওনাদেরকে কোনো চার্জ ডকুমেন্টস বা কোনো ডকুমেন্ট সাইন করতে হবে না। এবং ওনারা এটা ছোটো ছোটো একটা লোন, বাংলাদেশ ব্যাংকও ইনফ্যাক্ট এই ব্যাপারে অনেক বেশি আমাদেরকে সহায়তা করছে, সবগুলো ব্যাংকেই, যেটাকে ন্যানো লোন বলা হয়। আমরা সেদিকে আগাচ্ছি। মানে আমরা আসলে যদি আমরা ডিপোজিটারের জন্য তো আসলে আমাদের সার্ভিসগুলো সবসময় আছে, এখনও আছে। আমরা আসলে প্রতিনিয়তই আমরা কাস্টমারদের ডিমান্ড বেসিসে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে রিডিফাইন করার চেষ্টা করছি। যেমন ধরেন এগুলো তো আগে খুব একটা ফোকাস আমরা করতাম না, বাট আমি আসার পরে আমি চেষ্টা করছি যে ধরেন একটা নিশ মার্কেট আছে, যে বাংলাদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রীরা বিদেশে পড়তে যায়, এবং এই সুবিধাগুলো আসলে অনেকখানি পায় না, এবং অনেকেই এখান থেকে অনেক মানুষের প্ররোচনায় পড়ে অনেক রকমের ভুল সিদ্ধান্ত নেয়। আমরা চেষ্টা করছি যে আমরা স্টুডেন্ট ফাইলটার ব্যাপারে, আমরা বিদেশে স্টুডেন্ট যাওয়ার ব্যাপারে একটা ভালো ভূমিকা রাখবো। সেটা একটা ব্যাংকের জন্য ইনকাম একটা এভিনিউ তৈরি যেমন হবে, তেমন ছাত্রছাত্রীরাও তাদের বিদেশে পড়ার জন্য যেই সক্ষমতাটা দরকার সেটা আমরা প্রোভাইড করতে পারবো। নাম্বার 2, আমরা এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক আরও বাড়ানোর চেষ্টা করছি, যেখানে প্রত্যন্ত অঞ্চলে আনব্যাংক পিপলরা যাতে চলে আসে ব্যাংকিং নেটওয়ার্কের আন্ডারে, সেটা আমরা চেষ্টা করছি। আমরা সাব ব্রাঞ্চ বাড়ানোর চেষ্টা করছি। আমাদের প্ল্যান আছে, আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে অ্যাপ্রোচ করেছি, আর 200 সাব ব্রাঞ্চ আমরা নেক্সট 2 ইয়ার্সে বাড়াবো। এতে করে ব্যাংকিং নেটটা একদম মার্জিনাল পিপলের কাছে যাবে বলে আমি মনে করি, এবং যেটা এই সরকারের বা আমাদের গভর্নর স্যার বা আমাদের প্রধান উপদেষ্টার যেটার লক্ষ্য, যে ব্যাংকিং সার্ভিসটা আনব্যাংক পিপলের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেখানে আমরা কাজ করছি। আমরা কাজ করছি ক্যাশলেস সোসাইটিকে করার জন্য। আমরা কিউআর ম্যানেজমেন্টে অনেক জোর দিয়েছি, যাতে করে মানুষ ক্যাশ টাকা ট্রানজ্যাকশন করার থেকে আস্তে আস্তে ব্যাংকিং চ্যানেলে সব টাকা ঢুকে যায়। তাতে করে দেশের অর্থনৈতিক উন্নতি অনেক বৃদ্ধি পাবে, এবং আমি মনে করি আমরা এবং সবগুলি ব্যাংকে আসলে চেষ্টা করছি এখানে। ডিজিটাল ব্যাংকিং বলতে কিন্তু আসলে হরাইজনটা অনেক বেশি বড়। এখানে আপনার ডকুমেন্টস আর্কাইভ করতে হবে ডিজিটালি, বিকজ আমরা সবাই ফিজিক্যাল ডকুমেন্টস মেনটেন করি, এতে করে স্টোরেজ অনেক বেড়ে যাচ্ছে। সো আমরা ক্লাউডে আমাদের স্টোরেজ করার চিন্তাভাবনা করছি। আমাদের ডিজিটাল ব্যাংকিংয়ের পাশাপাশি হচ্ছে আমরা আমাদের কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে সেটা আমরা ঢেলে সাজাচ্ছি। আমাদের
অনেকগুলো টাচ পয়েন্টস আছে, কাস্টমার টাচ পয়েন্টস, যেমন এজেন্ট ব্যাংকিং আছে, সেখানের একটা এজেন্ট ব্যাংকিং সফটওয়্যার আমরা ইনফ্যাক্ট আরও আপডেট করছি। এবং আমি দেখেছি যে আমাদের ব্যাংকের কনভেনশনাল যে ব্রাঞ্চগুলো আছে তার যে ডিপোজিট মিক্স, সেই মিক্স থেকে অনেক বেশি পজিটিভ মিক্স হচ্ছে এজেন্ট ব্যাংকিংয়ের ডিপোজিটটা, যেখানে কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের ডিপোজিট অনেকখানি অনেক অনেক বেশি কম্পেয়ার টু দ্য কনভেনশনাল ব্যাংকস। সো এই আঙ্গিকে আমরা আগাচ্ছি, বাট ইট ইজ ইনভেস্টমেন্ট বেজ অ্যাজ ওয়েল, আমাদেরকে ইনভেস্টও করতে হচ্ছে, বাট লং টার্মে ডেফিনেটলি আমরা ডিজিটাল ব্যাংকিংয়ে আমি মনে করি যে আমরা অন্যান্য ব্যাংকের চেয়ে অনেকখানি এগিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে আমাদের, এবং এখানে আমাদের স্পন্সর্স এবং শেয়ার হোল্ডার এবং বোর্ড অলসো ভেরি সাপোর্টিভ।